হঠাৎ দরজার কড়া নেড়ে উঠল, আর সঙ্গে সঙ্গে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো। কিরে নিতাই, দরজা খোল। এই হচ্ছে আমার বন্ধু পলাশ। আমরা অনেক ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমরা এক স্কুলে পড়েছি, কিন্তু পলাশ আর পড়াশুনো করেনি এইচএসের পর। আমি শহরের মেডিকেল কলেজে ডাক্তারি পড়ি। প্রতি শনিবার কলেজ শেষ হলে আমি বাড়ি চলে আসি। রবিবার দিনটা থেকে সোমবার দিন সকালে আবার বাসে করে শহরে চলে যাই। এবারে 25শে ডিসেম্বরের ছুটিতে আমাদের কলেজ অনেক আগেই ছুটি পড়ে গেছে। তা প্রায় 3-4 দিন আগে কলেজ ছুটি দিয়ে দিয়েছে, তাই আমি আগেই বাড়ি চলে আসলাম। বাস স্ট্যান্ড থেকে ফেরার সময় প্রতিবারই পলাশের বাড়ি হয়ে আসি। সববারই ওর সাথে দেখা হয়, কিন্তু কালকে আমার একটু বেরোতে দেরি হয়ে গেছিল, তাই লাস্ট বাসে এসেছি। সেই জন্য পলাশকে আর ডাকা হয়নি, তাই ও সকাল হতে না হতেই ছুটে চলে এসছে। আরে কিরে, তুই দরজা খুলবি? কতক্ষণ ঘুমাবি? আরে দাঁড়া দাঁড়া, দরজা খুলছি। চল একটু কোথা থেকে ঘুরে আসি। না রে, এখন যাব না, একটু কাজ আছে। বাবার সাথে একটু পঞ্চায়েত অফিসে যেতে হবে। ও ঠিক আছে, তাহলে বিকেলে আসবি তো? হ্যাঁ হ্যাঁ, বিকেলে যাব। মানিকদার চায়ের দোকানে আমি বিকেল 4টের আগে পৌঁছে যাব। ওখানেই তাহলে আজ আড্ডাটা বসুক। এই বলে পলাশ বেরিয়ে গেল। আস্তে আস্তে সূর্য ডুবে যেতে শুরু করলো, আর চারিদিকে আধার ঘনিয়ে আসলো। আমার মন পড়ে আছে কখন চায়ের দোকানে গিয়ে আড্ডাটায় বসবো। বাবার সাথে পঞ্চায়েত অফিস থেকে ফিরতে ফিরতে তা প্রায় 4:30 বেজে গেল। বাড়িতে এসে সাইকেলটা নিয়ে ছুটে চলে গেলাম চায়ের দোকানে। দেখলাম চায়ের দোকানে খুব একটা বেশি লোকের ভিড় নেই। পলাশ বসে আছে, আর তার সাথে নিতেন খুড়ো। নিতেন খুড়ো এখানকার খুব মান্যগণ্য ব্যক্তি। নিতেন খুড়োর পূর্বপুরুষ একসময় গ্রামের মোড়ল ছিলেন। আমি গিয়ে বসতেই নিতেন খুড়ো আমাকে বললেন, আরে ডাক্তারবাবু যে। আরে না না, ওরকম বলছেন কেন? এখনো তো পড়াই শেষ হয়নি, সবে তো ফার্স্ট ইয়ার পড়ছি। তা বাবা, তুমি যাই বলো, অনেক দিন পর আমাদের গ্রামের থেকে কেউ ডাক্তার হবে, এটা শুনলেই গর্বে বুক ভরে ওঠে। নিতেন খুড়োর পাশে বসে চা খাচ্ছিল উমাপদ মিত্তির, এ চত্বরের সবচেয়ে বড় সুদখোর, তার ছোট ছেলে। খুড়োর কথা শেষ না হতে হতেই সে বলল, আরে ডাক্তারি পাস করে এই গ্রামে মরতে কি জন্য আসবে? বিদেশে কত সুযোগ আছে, সেখানে চলে যাবে। দূর, এই গ্রামে ফিউচার বলে কি আছে? গ্রামে ফিউচার আছে কিনা জানি না, এখানে তো মানুষজন আছে। সবাই যদি বিদেশে চলে যায় তাহলে মানুষজনদের সেবাটা করবে কে? ভবিষ্যতের কথা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না, কিন্তু এটুকু বলতে পারি আমি ডাক্তারি শেষ করে এই গ্রামে এসে প্র্যাকটিস করব। তা বাবা, খুব ভালো, এই কথাটাই তো শুনতে চেয়েছিলাম। পলাশ পাশের থেকে বলল, আরে দুধ চা খাবি না লিকার চা খাবি? এতদিন পরে এখানে এসছি, লিকার চা খাবো কেন, দুধ চাই খাবো। এ কথা সে কথা বলতে বলতে হঠাৎ পিকনিকের কথা উঠল। আরে ভাই, এই শীতে একটা পিকনিক না হলে কি জমে নাকি? তা যা বলেছ, এখন তো পিকনিকের চল উঠেই গেছে। এখন লোকে ওই মোবাইল টেপাটিপি করেই তো সময় কাটিয়ে দেয়। মানুষের সাথে মানুষের যোগাযোগটাই তো বন্ধ হয়ে গেছে। আমি বললাম, খুড়ো, এখনকার যা যুগ তাতে মোবাইল আর হোয়াটসঅ্যাপ ছাড়া মানুষের চলবে না। আর তাছাড়া তুমি যে পিকনিক করার কথা বলছো, এখানে পিকনিক স্পট কোথায়? কোন জায়গাটায় পিকনিক করব? ফাঁকা মাঠের মধ্যে পিকনিক করব? তা অবশ্য ঠিক, আমরা যেতাম ওই বনময়ূরীর জঙ্গলে। ওই জঙ্গলে খুব সুন্দর একটা জায়গা আছে। জঙ্গলের মধ্যে একটুখানি গেলেই একটা দিঘি মতন আছে, ওখানে পাশে আমরা পিকনিক করতাম। মাঝে মধ্যে বন মুরগি ধরে সেগুলোকে পুড়িয়ে আমরা খেতাম। সে যে কি আনন্দ বলে বোঝাতে পারবো না। বন মুরগির নাম শুনে পলাশের যেন জিভে জল চলে আসলো। পলাশ এতক্ষণ চুপচাপ ছিল, এবারও মুখ না খুলে পারল না। আচ্ছা খুড়ো, ওখানে কি এখনো বন মুরগি পাওয়া যায়? তা জব্বেকার ঘটনা বলছি, তা আজ থেকে প্রায় বছর 25-30 তো হবে। তবে বন মুরগি এখনো কি পুরো বিলুপ্ত হয়ে গেছে? কিছু তো নিশ্চয়ই আছে। অনেকদিন পরে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি, এ কথা সে কথা আলোচনা করতে করতে
এত রাত হয়ে গেছে বুঝে উঠতে পারিনি। রাত প্রায় 8:30, চারিদিক ঘুটঘুটি অন্ধকার। পলাশের সাইকেলটা আবার খারাপ, তাই আমার সাইকেলেই সে উঠে বসলো। একই শীতকাল, তারপর গ্রামের রাস্তা। রাত 8:30 মানে রাস্তাঘাট প্রায় একদম জনশূন্য। চারিদিকে নিস্তব্ধতা ভেদ করে অনেক দূরে একটা শেয়াল ডেকে উঠল। যেতে যেতে পলাশ বলল, আচ্ছা, তোকে একটা কথা বলবো। তুই কি কথা বলবি আমি জানি। তাহলে চল না, কালকেই হয়ে যাক। তোর কি মাথা খারাপ হয়েছে? দুজনে মিলে পিকনিকে যাব। আরে তা কি হয়েছে, দুজনেই তো ভালো। বেশি লোকজন সঙ্গে নিলে ঝামেলা। আচ্ছা, বন মুরগি শিকার করবি কি দিয়ে? একটা জাল নিয়ে নেব। জাল দিয়ে বন মুরগি ধরবি? আর না হলে আমার বড় জ্যাঠার কাছ থেকে এয়ার গানটা নিয়ে নেব। যুক্তিটা শুনে আমার খুব একটা মন্দ লাগলো না। আমারও বেশ কয়েকদিন ধরে একটু পিকনিক পিকনিক মন করছে। তারপরে শুনেছি নাকি এই বন মুরগির স্বাদ অসাধারণ, অমৃতর মতন। তাই পলাশ কয়েকবার জোরাজুরি করতেই আমি আর না করতে পারলাম না। আমি বললাম, আচ্ছা তুই জায়গাটা চিনিস? আরে হ্যাঁ হ্যাঁ, বাবার সাথে আমি একবার গিয়েছিলাম। বনময়ূরীর জঙ্গলের পাশ দিয়ে গিয়েছিলাম, এখান থেকে মাইল 5। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। কেন, কি সমস্যা? আমার তো সাইকেলটা খারাপ। সে ঠিক আছে, সাইকেলে করে তোকে এতদিন বয়ে বেরিয়েছি, আর এইটুকু বয়ে নিয়ে যেতে পারবো না? হাফ রাস্তা নয় তুই চালাস, হাফ রাস্তা আমি চালিয়ে নেব। কিন্তু আর একটা জিনিস, জীবনে রান্না বান্না করেছিস? বন মুরগির মাংস রান্না করবি, সে মুখে দেওয়ার মতন হবে? আরে রান্না করার কি আছে, বন মুরগির রোস্ট খাবো আমরা। সেই কথা মতোই আমরা পরদিন সকালবেলায় ঠিক করলাম বনময়ূরীর জঙ্গলে যাব। বাড়িতে কিছু জানালাম না, বাড়িতে শুধু এইটুকুই বললাম পলাশের সাথে পলাশের জ্যাঠার বাড়ি যাচ্ছি। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, কারণ ওই জঙ্গলে যাচ্ছি এ কথা কাউকে বলা যাবে না, কারণ বাবা শুনলে এখানে একদমই আমাকে যেতে দেবে না। কারণ বাবার কাছে শুনেছি জায়গাটা নাকি খুব একটা ভালো নয়। সকাল 9টায় বেরোবো ঠিক করেছিলাম। সেই মতো আমি সাইকেল নিয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু পলাশের পাত্তা নেই। এদিকে ফোন করছি, ফোন করলে ফোনটা রিং হয়ে কেটে যাচ্ছে। গেলটা কোথায়? অবশেষে বেশ কিছুক্ষণ পরে পলাশ এসে হাজির। কটায় বেরোনোর কথা ছিল বলতো, আর তুই কটায় আসলি? আরে কি করব বল, অনেক কাজকর্ম থাকে। বাবা বলল মাঠে গিয়ে একটু জলটা দিয়ে আসতে, তাই দেরি হয়ে গেল। দুজনে মিলে সাইকেলে চেপে যাওয়া শুরু করলাম। যেতে যেতে পলাশকে এই কথাটাই বলছিলাম, বেশ কিছুদিন আগে বাবা বলেছিল বনময়ূরীর জঙ্গলটা নাকি খুব একটা ভালো জায়গা নয়। ওখানে নাকি আগে ডাকাত দলের বসবাস ছিল। ওই রাস্তা দিয়ে যে যেত তাকে লুটপাট করে ওই জঙ্গলেই তাকে পুঁতে দেওয়া হতো। অবশ্য বাবা যা বলেছে তা মিথ্যে নয়, কারণ এ ঘটনা আমি আমার দাদুর কাছে শুনেছি। দাদুর কাছে অবশ্য আমি সেই বিখ্যাত ডাকাত গোষ্ঠীর সর্দারের নাম শুনেছিলাম, কি নামটা ঠিক মনে পড়ছে না। তখনকার সময় দেশ পরাধীন ছিল, ব্রিটিশ শাসনাধীন ছিল। ব্রিটিশ সরকার গুলি করে সেই ডাকাতকে হত্যা করে সেখানেই জঙ্গলের মধ্যে তাকে পুড়িয়ে দিয়েছিল। তারপরের থেকে ওই জঙ্গলে সচরাচর কেউ যায় না। আমার সমস্ত কথা শোনার পর পলাশ একটাই শুধু বক্তব্য পেশ করলো, ওসব চিন্তা করিস না তো, আমরা যাচ্ছি একটু পিকনিকে, মজা করব। তার মধ্যে এই সমস্ত ভুলভাল গল্পগুলো বলে না তুই মনটা আরো কিরকম দুর্বল করে দিচ্ছি। অনেকক্ষণ সাইকেল চালানোর পর একটা জায়গায় এসে লক্ষ্য করলাম রাস্তাটা 3 দিকে ভাগ হয়ে গেছে। এবার বনময়ূরী কোন দিকে যেতে হবে? পাশ দিয়ে একজন পৈতেধারী ব্রাহ্মণ ঠাকুর যাচ্ছিলেন। একে জিজ্ঞাসা করলে হয়তো ঠিকঠাক রাস্তা বলে দিতে পারে। ও ঠাকুর মশাই, বনময়ূরীর জঙ্গল এখান থেকে কোন দিক দিয়ে যাব বলতে পারবেন? ওই ডান দিকের যে রাস্তাটা গেছে ওটা দিয়ে বেঁকে গেলেই বনময়ূরীর জঙ্গলে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরে সে ধন্যবাদ তো পরে দেবে, এখন বনময়ূরীর জঙ্গলের দিকে কি করতে যাচ্ছ? তোমরা কি জানো না নাকি ওদিকটা ভালো নয়? পুচকে ছোড়ারা ওখানে কি করতে যাচ্ছ? আমি কি উত্তর দেবো সেটা বুঝে পাচ্ছিলাম না। হঠাৎ পেছন থেকে পলাশ বলল, আমরা সেটেলমেন্ট অফিসের লোক, ওখানে যাচ্ছি একটা কাজে। এ কথা বলেই আমরা সেখান থেকে দৌড়। আস্তে আস্তে চারিদিকের ঝোপঝাড়গুলো ঘন হতে থাকলো। বুঝতে পারলাম আমরা সেই বনময়ূরীর জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। এদিকের রাস্তাটা একেবারে নির্জন, কিরকম একটা গা ছমছমে ভাব। রাস্তার দুধারে বড় বড় গাছগুলো প্রায় যেন আকাশ ছুঁয়ে ফেলেছে।
এখন কিন্তু বাজে বেলা প্রায় 1:30, কিন্তু এরই মধ্যে জঙ্গলের মধ্যে যেন আঁধার নেমে এসেছে। আরও কিছু দূর এগিয়ে একটা জায়গায় দেখলাম দিঘির পাড় বাঁধানো আছে। দেখতে পেলাম সেই দিঘি, সুবিস্তৃত দিঘি। এ দিঘির এপার থেকে ওপার দেখা যায় না। যদি কেউ এটাকে নদী বলতে চায় তাতেও ভুল হবে না। দিঘির জল মিশমিশে কালো। হ্যাঁ রে নিতাই, এই দিঘিতে তো মনে হয় মাছ ফাছও আছে। লোকে কি এখানে আসে না নাকি? বড়শিটা আনলে ভালো মাছ ধরা যেত। হ্যাঁ, তা যা বলেছিস। আমি ব্যাগে করে একটা চাদর নিয়ে গিয়েছিলাম, সেটাকেই বিছিয়ে তার ওপর বসলাম। অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। আমি বাড়ি থেকে ডিম সেদ্ধ আর পাউরুটি নিয়ে গেছিলাম, তাই দিয়েই মোটামুটি খাওয়া দাওয়া সেরে এবার বন মুরগির সন্ধানে বেরিয়ে পড়লাম। পলার সঙ্গে তার এয়ারগানটা নিয়েছিল, কিন্তু এয়ারগান নিয়ে লাভ কী হলো? এতক্ষণ খোঁজাখুঁজির পরেও বন মুরগির সন্ধান পাওয়া গেল না। এদিকে যত জঙ্গলের ভেতরে যাচ্ছি তত অন্ধকার ঘনিয়ে আসছে। আমার মনে একটু ভয় হচ্ছে, কারণ জঙ্গলের মধ্যে বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমরা অনেকটা গভীরে চলে এসেছি। আমি বললাম, ছেড়ে দে পলাশ, আর দরকার নেই, অনেকটা ভেতরে চলে এসেছি। কি বলছিস কি তুই? এতটা দূরে এসে এইভাবে ফিরে যাব? চারিদিকটা কিরকম অন্ধকার দেখতে পাচ্ছিস, গাছপালায় পুরো ঢাকা। আমরা অনেক ভেতরে চলে এসেছি, আর এগোনোটা ঠিক হবে না। আমি মোটামুটি আশা ছেড়ে দিয়েছি, আজ আর বন মুরগির দেখা পাওয়া যাবে না। অবশেষে পলাশ হঠাৎ চিৎকার করে উঠল, ওই দেখ, পেয়েছি। সত্যি দূরে একটা মোরগ দেখা যাচ্ছে। সত্যিই তো, এই জঙ্গলের মধ্যে এটা বন মোরগই হবে। পলাশ তার দিকে বন্দুক তাক করতে যাবে, সঙ্গে সঙ্গে মোরগটা একটা ঝোপের মধ্যে ঢুকে গেল। আমরা মোরগটাকে অনুসরণ করতে করতে তার পেছনে ছুটতে লাগলাম। ঝোপের পাশে গিয়ে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজির পরেও মোরগটাকে আর দেখতে পেলাম না। কিন্তু আমাদের মনে এইটুকু আশা জেগেছে, বন মুরগি শিকার আমরা করবই, কারণ এই জঙ্গলে বন মুরগি আছে। এইভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমাদের সামনে একটা ভাঙাচোরা মন্দির দেখতে পেলাম। আরও অবাক হলাম যখন দেখলাম এদিক ওদিক ছড়িয়ে আছে পোড়া কাঠ। তারও কিছু দূরে রয়েছে কিছু হাড়ের স্তূপ, আর তার থেকে কিছুটা দূরে দেখতে পেলাম এখানে ওখানে ছিটিয়ে আছে অসংখ্য নরকঙ্কালের মাথা। এই সমস্ত দৃশ্য দেখার পর কারোর মাথা ঠিক থাকতে পারে না। আমরা কোথায় চলে এসেছি? পলাশ জিজ্ঞাসা করলো। হ্যাঁ রে নিতাই, এটা কোন জায়গা? আর এখানে এরকম পোড়া কাঠ, নরকঙ্কাল পড়ে আছে। সামনে কলসি ভাঙা দেখে বুঝতে অসুবিধা হলো না, এটা একসময় একটা শ্মশান ছিল। এখন এখানে বহুদিন যাবৎ কেউ আর আসে না। তোকে আসার সময় বলেছিলাম, সেই ঘটনাগুলো মনে আছে? দাদুর কাছে শুনেছিলাম এখানে এক ডাকাতের বসবাস ছিল। আমার মনে হয় সেই ডাকাত এইখানেই বসবাস করত। কি বলছিস কি তুই? তাড়াতাড়ি চল এখান থেকে। এবার একটা জিনিস লক্ষ্য করলাম, মুহূর্তের মধ্যে কে যেন আমাদের পেছন থেকে বেরিয়ে গেল, কিন্তু এত তীব্র গতিতে বেরিয়ে গেল আমি বুঝে উঠতে পারলাম না। চল, এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে প্রচণ্ড বিপদ হয়ে যাবে। এই জায়গাটা আমার একদম ভালো ঠেকছে না। আমরা দুজনে খুব তাড়াতাড়ি পা চালিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে লাগলাম, কিন্তু বেরিয়ে আসার সময় একটা মানুষের কান্নার শব্দ শুনতে পেলাম, যেন কেউ তার ওপর নৃশংসভাবে অত্যাচার করছে। আমি বললাম, পেছন ফিরে তাকানোর কোনো দরকার নেই, সামনের দিকে এগিয়ে চল। পলাশ আমাকে বলল, কি হচ্ছে বলতো, একবার গিয়ে দেখো। আমরা দুজনে রুদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করলাম, কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে ছোটার পর লক্ষ্য করলাম আমরা যে জায়গায় ছিলাম ঠিক সেই জায়গাতেই আবার ফিরে এসেছি। আমরা সেই শ্মশানের মধ্যেই আবার ফিরে এসেছি। পলাশ একটু কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, এতক্ষণ দৌড়ানোর পর আমরা সে একই জায়গায় ফিরে এসেছি, এটা কি করে সম্ভব? আমার হৃৎপিণ্ড দিয়ে তখন রক্ত সঞ্চারণ বন্ধ হয়ে গেছে। সারা শীত দাঁড়াবে একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে। এবার আমাদের সামনে হঠাৎ করে একটা মানুষ এসে উপস্থিত হলো। কি বিশাল চেহারার এক মানুষ,
তার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। তাহলে এই কি সেই ডাকাত? তাহলে যা শুনেছিলাম আজ তার কবলেই আমরা পড়লাম। সেই ডাকাতের আত্মা কি এখনো এখানে আছে? সে দুই হাত দিয়ে আমাদের দুজনের গলাটাকে টিপে ধরে আমাদের দুজনকে শূন্যে নিয়ে ভাসাচ্ছে। এ যাত্রায় আমাদের বেঁচে ফেরার কোনো কথা ছিল না, কিন্তু কথায় আছে, রাখে হরি তো মারে কে। আমরা যে জায়গাটায় চলে এসেছি তার ঠিক পিছনেই বোধহয় একটা গ্রাম আছে। সেই গ্রামের কোনো মন্দিরে শাঁখ বেজে উঠল, সঙ্গে সঙ্গে মন্দিরের ঘণ্টাও বেজে উঠল। আর সেই শব্দে সেই পিশাচ আমাদের ছুঁড়ে ফেলে দিল দূরে। আমরা মাটিতে লুটিয়ে পড়লাম। আমাদের যথেষ্ট আঘাত লেগেছে, কিন্তু সে আঘাত লাগা সত্ত্বেও আমরা সেখান থেকে ছুটে পালানোর চেষ্টা করলাম। আমি পলাশকে বললাম, তাড়াতাড়ি চল, যে দিক থেকে এই শব্দটা আসছে আমাদের সেই দিকে ছুটে যেতে হবে। তারপরে আমরা প্রাণপণে ছুটতে ছুটতে সেই মন্দিরের সামনে এসে হাজির হলাম। দেখলাম মা কালীর মন্দির, সেখানে পুজো হচ্ছে। আমরা সেই মন্দিরের পুরোহিতকে সমস্ত ঘটনা বললাম। তার কাছে যা শুনলাম তাতে যে ডাকাতের গল্প শুনেছিলাম তাই সত্যি। এই জঙ্গলে এই ভূতের ভয়ে কেউ আর এখানে আসে না। তিনি আমাদের অন্য দিক থেকে ফেরার রাস্তা বলে দিলেন। তারপরে সেদিন আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 10টা বেজেছিল। বাড়ি ফেরার পর বাবার কাছে যা ঝাড় খেয়েছিলাম, তারপরে আর কোনোদিন এরকম দূরে জঙ্গলে পিকনিক করতে যাওয়ার কথা স্বপ্নেও আর ভাবতে পারিনি।